প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমন্ত্রণ জানাচ্ছি আমার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত সাবজেক্ট নিয়ে। তো মৌলিক গণিতের এখন নাম পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে অর্থনীতিবিদদের জন্য গণিত। তো সেখানকার আমি অন্তরীকরণ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তো এখানে আছে ডিফারেন্সিয়েশনের আজকে আমার ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমি আলোচনা করব ডিফারেন্সিয়েশন কি, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, এবং অর্থনীতিতে ডিফারেন্সিয়েশনের ব্যবহার, আর ডিওয়াই বাই ডিএক্সের মধ্যে পার্থক্য। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েশন কাকে বলে। তাহলে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে এক কথায় রেট অফ চেঞ্জ নির্ণয় করা। রেট অফ চেঞ্জ, কার রেট অফ চেঞ্জ? স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তন পরিমাপ করাই হচ্ছে অন্তরীকরণ। তার মানে মনে করো y = 2x²। এটা একটা সমীকরণ। এখানে স্বাধীন চলক ডান পাশে থাকে, অধীন চলক বাম পাশে থাকে, এটা আমরা সবাই জানি। তো এখানে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটা মেজার করাকেই ডিফারেন্সিয়েশন বলা হয়। তার মানে মনে করো এখানে x যদি 2 ধরি, তাহলে 2-এর স্কোয়ার করলে 2 × 2 = 4, 4-এর সাথে 2 গুণ করলে 8। তাহলে x = 2 হলে y = 8। x = যদি 3 হয় তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18, y = কত? 18। তাহলে x এর এক একক পরিবর্তনের ফলে y এর এক একক পরিবর্তন কত হচ্ছে? প্রায় 10। তো এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এই যে আমরা যখন এই সমীকরণটা সরল রৈখিক না হয়, সরল রৈখিক মানে সমীকরণের উপর যদি কোনো ঘাত থাকে বা লগ বা সাইন এইসব কিছু না থাকে, তখন সরল রেখা এই অপেক্ষকের থেকে যে সরল রেখা অঙ্কন করা হয় সেটা হয় সরল রেখা। তো সরল রেখার ক্ষেত্রে স্বাধীন চলকের পরিবর্তন আর অধীন চলকের পরিবর্তন স্থির থাকে। যেমন মনে করো y = 2x, x = 2 হলে y = কত? 4, x = 3 হলে y = 6, x = 4 হলে y = 8। দেখো x এক এক করে বাড়ছে, y বাড়ছে 2 2 করে। তার মানে বাড়ার হারটা আজীবন ফিক্স থাকবে যদি এই অপেক্ষকটা হয় লিনিয়ার অপেক্ষক। কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা সাধারণত লিনিয়ার না নন লিনিয়ার অপেক্ষকগুলো নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে এক্স এর পরিবর্তনের আর ওয়াই এর পরিবর্তনের রেটটা সেম থাকবে না। যেমন 3, 4-এর ক্ষেত্রে কি হয়? 4-এর স্কোয়ার করলে 4 × 4 = 16, 16 × 2 = কত? 32। দেখো এক্স এক করে বাড়ছে, ওয়াইয়ের ক্ষেত্রে এখানে বাড়লো 10, আবার এখানে বাড়লো কত? এখানে বাড়লো 12, এখানে বাড়লো 14। তাহলে এইভাবে 5 নিলে কিন্তু আরও বেশি বাড়বে। সুতরাং তাহলে আমরা দেখছি যে ডিফারেন্সিয়েশন কাকে বলে? স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা মেজার করাকেই ডিফারেন্সিয়েশন বলে। তো ডিফারেন্সিয়েশনের আরেক নাম আমরা এবার আর একটু ডিপে বুঝি। আরেক নাম হচ্ছে ঢাল নির্ণয়। তো আমরা সরলরৈখিক অপেক্ষকটা দেখলাম। সরলরৈখিক অপেক্ষক যদি এরকম হয় তাহলে এর ঢাল নির্ণয় আমরা কিভাবে করি? নিচে থাকে x আর উপরে থাকে y। মনে করো এই রেখার এখানে আছে 10, এখানে আছে 5। তাহলে আমরা ঢাল নির্ণয় কিভাবে করি? সরল রেখার ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা = লম্ব বাই ভূমি ও y বাই ও এক্স, অথবা ডেল ওয়াই বাই ডেল এক্স বলতে পারি আমরা, যে ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন। তো ওয়াই অক্ষে আসলে আমাদের ছিল 10 পর্যন্ত আর এক্স অক্ষে 5 = কত? ঢাল হচ্ছে 2। তো আমরা সরলরেখার ক্ষেত্রে ঢালটা এইভাবে নির্ণয় করতে পারতাম, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে আমরা ঢালটা এইভাবে নির্ণয় করতে পারছি না। কেন পারছি না? দেখো আমার রেখাটা ধরো এরকম হয়েছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে আমি ধরো এ বি সি, এইটুকের মান মনে করো 10 আর এইটুকের মান 5। এখন আমি কিন্তু এইটাতে ট্যান থিটা = লম্ব বাই ভূমি দিয়ে ঢাল নির্ণয় করতে পারবো না, কারণ এসি রেখা একটা বক্ররেখা। এই বক্ররেখার কারণে এ বিসি আর ত্রিভুজ হয় নাই। ত্রিভুজ না হলে সেটাতে সমকোণী ত্রিভুজের ট্যান থিটা কীভাবে অ্যাপ্লাই করব? তখন তো এটাকে লম্ব আর ভূমি বলতে পারছি না, কারণ এটা ত্রিভুজই না। তাহলে বক্ররেখার ঢাল আর ওইভাবে নির্ণয় করা সম্ভব হচ্ছে না।
ঢাল মানেই কিন্তু রেট অফ চেঞ্জ, পরিবর্তন, এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন মেজার করা। তখন কি করা হয়, তখন এক্স অক্ষটা একটু ছোট করি আমি। এক্স অক্ষ বিসি সমান 5 ছিল, মনে করো আমি এক্স অক্ষকে এতটুকু ধরে নিলাম, এতটুকু। তাহলে এক্স অক্ষ এই যে এতটুকু হয়ে গেল, এর ফলে ওয়াই অক্ষ বড় ছিল, ওয়াই অক্ষ কমে এতটুকু হয়ে গেল। এক্স অক্ষ তারপরেও এইটা সরলরেখা হয় নাই, আরও ছোট ধরলাম, এক্স অক্ষ এতটুকু হয়ে গেল, এই যে এতটুকু। এখন দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছোট করার ফলে এই যে বক্ররেখাটা সরলরেখার মতো মনে হচ্ছে, এটি কিন্তু মনে হচ্ছে এভাবে বলা হবে, এই জন্য এখানে লিমিট নিয়ে আসা হয়। লিমিট অধ্যায়ে তোমরা দেখেছো, লিমিট মানে কোনো কিছু জিরো নয় কিন্তু জিরোর কাছে। এখানে বলবো এইটা অতিভুজের কাছে নয়, অতিভুজ নয় কিন্তু অতিভুজের কাছে। যখনই কাছে হয় তখন আমরা ওইটার সমান ওইটা ধরে নিতে পারি অঙ্ক করার স্বার্থে। তো আরও ছোট যদি ধরি তাহলে এটা অবশ্যই সরলরেখার মতো মনে হবে। তাহলে এইটা ছোট করা মানে ডেল এক্সকে ছোট করা, এক্সের পরিবর্তনকে খুব ছোট করা, যাকে আমি বলছি ডেল এক্স টেন্স টু জিরো। জিরোর কাছে গেলে তখন ডেল ওয়াইও খুব ছোট হয়ে যাবে, তখন এটা অতিভুজের মতো মনে হবে। তখন আমরা বলতে পারি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, যদি জিরোর কাছে যাই তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স হয়ে যায় ডিওয়াই বাই ডিএক্স। তখন খুব কাছে গেলে তখন আমরা এটাকে সরলরেখা ধরে সেটাকে আমরা বলতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এটা তখন ত্রিভুজ হয়ে গেছে, এবং ত্রিভুজের লম্ব বাই ভূমি ধরে তখন খুব ছোট যেহেতু ধরেছি, এক্সের পরিবর্তন জিরোর কাছে, ওয়াইয়ের পরিবর্তনও নিশ্চয়ই জিরোর কাছে যাবে, এই জন্য খুব ছোট পরিবর্তন হলে তখন তাকে ডিওয়াই বাই ডিএক্স বলে। তাহলে আমরা এখন বুঝলাম যে এক্স বা স্বাধীন চলকের অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে অতি ক্ষুদ্র পরিবর্তন হয় সেটাই মেজার করাই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মাল সংজ্ঞা। তাহলে আমরা অলরেডি শিখে ফেললাম যে ডিওয়াই বাই ডিএক্স আর ডেল ওয়াই বাই ডেল এক্সের পার্থক্য। ডেল ওয়াই বাই ডেল এক্স কখন হয়, যখন পরিবর্তনটা সংখ্যায় পরিমাপ করা যায় বা বড় পরিবর্তন, যেমন ডেল ওয়াই 10, ডেল এক্স 5, এটা একটা বড় সংখ্যা, এইটা দিয়ে একবারে ভাগ করে দিলাম, সেটাকে হয়ে গেল ডেল ওয়াই বাই ডেল এক্স। আর ডিওয়াই বাই ডিএক্স হতে হলে তখন কি হচ্ছে, তখন সেটা বক্ররেখা হচ্ছে অবশ্যই, এবং অতি ক্ষুদ্র পরিবর্তন, তখন ডেল এক্স টেন্স টু জিরোর ফলে, অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে এই দুইটার যে অনুপাত করা হচ্ছে তাকে বলা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক। তো আমাদের এই যে অন্তরীকরণ যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ম্যাথমেটিক্সে খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে কারণ আমাদের ম্যাথমেটিক্সের সব রেখা সরল রেখা নয়, বা অর্থনীতিতে যেমন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এরকম হবে, আইসি কার্ভ এরকম হবে, আইসো কোয়ান্ট এরকম হবে, তারপরে মনে করো যে মোট উৎপাদন রেখা এরকম হবে, টোটাল প্রোডাকশন এইরকম। আমাদের আবার প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হবে, কস্ট মিনিমাইজেশন করতে হবে, এরকম বক্ররেখা পাবো। তো এই বক্ররেখাগুলোর যে রেট অফ চেঞ্জ সেইটা নির্ণয় করার জন্যই আমাদের এই অর্থনীতিতে ডিফারেন্সিয়েশন ব্যবহার করা হবে। বেসিকটা জেনে গেছো, এখন দেখো তুমি একবার পড়লেই বুঝতে পারবা যে অর্থনীতিতে ডিফারেন্সিয়েশনের ব্যবহার কী কী। যেমন মনে করো যে একটা রেখা এরকম করে চলে গেছে, এই রেখায় আমরা যখন এই বিন্দুতে ডিফারেন্সিয়েশন করব তখন এই বিন্দুতে একটা স্পর্শক আঁকব, সেই স্পর্শকের ঢালই হবে ওই বিন্দুতে ডিফারেন্সিয়েশন। স্পর্শক আঁকলে দেখো এই বিন্দুতে কিন্তু আমি একটা লম্ববায় ভূমি পেয়ে যাচ্ছি, তখন এই লম্ববায় ভূমির যে ঢালটা আসছে সেটাই ডিফারেন্সিয়েশন। এটা কেন বড় করছি, এটা বড় না করে খুব ছোট করে যদি ধরতাম তাও কিন্তু আমি একটা ঢাল পেতাম, এই ছোটোটার ঢাল আর বড়টার ঢাল একই কথা। তেমনি এখানে যদি ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে চাই তাহলে এখানে নিশ্চয়ই একটা ঢাল নির্ণয় করতে হবে, স্পর্শকে তার ঢাল। তাহলে দেখো প্রত্যেকটা স্পর্শক কিন্তু এইটা একটু খাড়া, এইটা একটু ফ্ল্যাট, তাহলে দুইটার ঢাল নিশ্চয়ই আলাদা হবে। তাহলে বক্ররেখার প্রতিটা বিন্দুতে ঢাল চেঞ্জ হয়। তাহলে হোয়াট ইজ ডেরিভেটিভ, কোনো বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালই হচ্ছে ওই বিন্দুর ডেরিভেটিভ। তাহলে এই যে এই বিন্দুতে যে ঢালটা হলো সেটা হচ্ছে ওই বিন্দুর ডেরিভেটিভ, আর ডেরিভেটিভ নির্ণয় করাকে ডিফারেন্সিয়েশন বলে। আরও সহজ সংজ্ঞা আরেকটা আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখো এই যে এই জায়গা যখন রেখাটা রাইজিং হয়, ওঠে, তখন এই ঢাল হবে পজিটিভ। তাহলে রেখা না দেওয়া থাকলে একটা সমীকরণ দেওয়া আছে
সেই সমীকরণের কোনো একটা নির্দিষ্ট মানের জন্য বা নির্দিষ্ট বিন্দুতে ঢাল যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো যে সেই রেখাটা রাইজিং। এই জায়গাটা এই রেখার ঢাল হবে 0, একেবারে ভূমির সমান্তরাল। তাহলে ডিফারেন্সিয়েশনের ঢাল যদি কখনো 0 হয় বা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট যখন 0 হয় কোনো মানের সাপেক্ষে, তখন আমরা সেটা বুঝবো। কোনো মানের সাপেক্ষে মানে মনে করো যে ভূমি অক্ষের মান এখন 10, ভূমি অক্ষের মান যখন 10 তখন ডিফারেন্সিয়েশনের রেজাল্ট 0। এরপর 10-এর পরে 12, তখন ডিফারেন্সিয়েশনের রেজাল্ট নামছে, তার মানে ঋণাত্মক হবে। আমরা জানি যে ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক, এটা 12-র সময় ঋণাত্মক। আবার মনে করো 14, তখনও 0। 14 কেন 0? কারণ এই জায়গাও দেখো এই বিন্দুটা স্পর্শকের ঢাল 0। আবার এখানে ঢাল মনে করো 16, এখানে ঢাল আবার পজিটিভ। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন বিভিন্ন মানের সাপেক্ষে বিভিন্ন ধরনের ঢাল দেখায়, যেটা আমাদের ম্যাথমেটিক্সে প্রয়োজন হয়। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমি এই অধ্যায়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিতে থাকছি। একেবারে এই অধ্যায় এবং অপটিমাইজেশন এই দুইটা চ্যাপ্টার দুইটা প্লে লিস্টে দেওয়া থাকবে। তো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।